মার্কিন স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, পাকিস্তান, চীন, যারা যারা আছে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে যাদের স্টেক আছে, তাদের সবার স্বার্থ রক্ষা করেই তাকে চলতে হবে। এবং তিনি সবসময় বলবেন যে আমরা আসলে অন্য কারো স্বার্থ রক্ষা করছি না, আমরা শুধুমাত্র আমার দেশের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে তার ওই স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের স্বার্থ রক্ষা পাবে, তার দলের স্বার্থ রক্ষা পাবে। কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগতভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটা এই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি। তার মানে হচ্ছে তাদের সার্বক্ষণিক একটা আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ। আমাদের যে আজকে দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জয় মামুন। সাংবাদিক জয় মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েকটি সেন্সিটিভ বিষয় একটু আলোচনা করতে চাই সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে। প্রথমে একটু জানতে চাই যে যদি এই বিষয়টি আলোচনা হয়েছে, তারপরেও আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে একটা গভীর খেলা চলছে। ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে না, আর ডক্টর ইউনূসের সরকারের সময় যে ধরনের অপকর্মগুলো ঘটেছে, বিশেষ করে হাম বিষয়ে, মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে, এরকম এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিশেষ বিশেষ কারো পক্ষ থেকে, যে ডক্টর ইউনূসের সম্বন্ধে ইচ্ছাকৃতভাবে পেইড এজেন্টরা নানান ধরনের অপতথ্য ছড়াচ্ছে, এবং এসব বিষয়ে কথা বলতে গেলে নাকি তাদের ভাষা অনুযায়ী কথিত ফ্যাসিস্ট বা শেখ হাসিনা ফিরে আসার একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে। আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, ডক্টর ইউনূস কি এই সময়ে আরো বেশি পরিমাণ অর্থ খরচ করছেন তাদের পেড এজেন্টদের মাধ্যমে? নইলে এমন কথাবার্তা কেন তোলা হবে? ইভেন ইভেন কোনো কোনো গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্টও প্রকাশিত হচ্ছে তার পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূসের পক্ষ হয়ে। পেইড এজেন্ট বা নন পেইড এটা একটু বলা কঠিন, কারণ যথেষ্ট পরিমাণ শক্ত প্রমাণ হাতে না থাকলে তো একজনকে পেইড এজেন্ট হিসেবে অভিযুক্ত করা যায় না। কিন্তু যেই জায়গাটায় আমার কাছে খুব স্পষ্ট মনে হয় সেটি হচ্ছে একটা আদর্শগত জায়গা তো রয়েছেই। যেমন 5ই আগস্টের পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, এবং সেই সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মব সহিংসতা, নজিরবিহীন বেআইনি ঘটনাবলী, নজিরবিহীন কি বলবো, মানে কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগতভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটা এই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি। তার মানে হচ্ছে তাদের সার্বক্ষণিক একটা আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ মানে কোথাও কোনো কিছু তারা তাদের পছন্দ না হলে তারা সেটাকে একটা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ফেলতে চায়। তো এই ঘটনাটা বাংলাদেশে গত 1.5 বছরে, মানে প্রফেসর ইউনূসের 1.5 বছরে ঘটেছে, এবং তারই ধারাবাহিকতা এখনো চলছে বলে আমার কাছে মনে হয়। এবং তারা চায় না কোনোভাবেই যে কেউ প্রফেসর ইউনূসের সরকারের কোনো সমালোচনা করুক, সেটি হাম হোক, সেটি মব হোক, সেটি অন্য যে কোনো বিষয় হোক। আপনি কথা বলতে গেলে প্রথমত আপনাকে তারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবে, দ্বিতীয়ত তারা আপনাকে মূর্খ, অশিক্ষিত এগুলো প্রমাণ করার চেষ্টা করবে, অথবা বলার চেষ্টা করবে যে এই বিষয়ে কথা বলার আপনার কোনো অধিকার নাই,
এটি আপনার এখতিয়ারের বিষয় না, এরকম নানা রকম বয়ান তারা তৈরি করবে আপনার বিপক্ষে, যাতে যাতে তারা তারা মানে পরোক্ষভাবে তারা ভয় দেখাবে, সেই ভয়ে আপনি যেন চুপ করে থাকেন এবং প্রফেসর ইউনূসের সরকারের বা ওই সময়ের শাসনের কোনো সমালোচনা যেন কেউ না করে। এটাই হচ্ছে প্রফেসর ইউনূসের সমর্থক গোষ্ঠীর মূল উদ্দেশ্য। তবে তারা পেইড নাকি নন পেইড নাকি ভলান্টিয়ার সেটা আমি বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে সাম্প্রতিক সময় আমরা দেখছি অনেক বেশি তৎপর হয়ে উঠেছেন তারা। আহ যেমন আপনি একটা প্রোগ্রামে ছিলেন, সেটা নিয়ে আপনি নিজেও কথা বলেছেন, বিস্ময় প্রকাশ করেছেন যে হাম নিয়ে কথা বলতে গেলে হাম বিশেষজ্ঞ হতে হবে। এই ইউনিসেফ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে ডক্টর ইউনূসকে সতর্ক করা হয়েছিল বারবার। গতকাল ইউনিসেফের আবাসিক প্রতিনিধি তিনিও সংবাদ সম্মেলন বললেন 4 থেকে 5 বার ডক্টর ইউনূস সরকারকে নোটিশ করা হয়েছে, তাদের যে ভুল নীতি সেই বিষয়ে সেখান থেকে সরে আসার দাবি জানানো হয়েছে, এবং এই কথাগুলো বলার জন্যই তো আপনারা উপস্থিত ছিলেন, আপনারা তো হামের ট্রিটমেন্ট দিচ্ছিলেন না। সেটি নিয়েও এক ধরনের প্রোপাগান্ডা বাজরা তারা মানে পরিবেশ না, নষ্ট কিন্তু করার আমি চেষ্টা আমি করলো। এখানে আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি আমরা যে যে আলোচনাটার জন্য ওখানে সমবেত হয়েছিলাম এবং যেসব কথা আমরা বলেছি, তাতে কিন্তু কিছুটা হলেও কাজ হয়েছে। কাজ হয়েছে বলতে মানে টনক নড়েছে, সরকারের টনক নড়েছে, ইউনূসের সমর্থক গোষ্ঠী একটা একটা ডিফেন্সিভ জায়গায় চলে গিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে, এবং তারা এরকমও বলার চেষ্টা করেছে তাদের তাদের লোকজন দিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রোপাগান্ডা যে এই বৈঠক নাকি ইউনিসেফই করিয়েছে, ইউনিসেফের ফান্ডে বা ইউনিসেফের সহযোগী সংগঠন দিয়ে, যে ইউনিসেফের কাছ থেকে যে টিকা কেনা হয়নি, ইউনূস সরকার যে কিনেনি, সেটিকে ইউনিসেফ মাইন্ড করেছে, তাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, এবং সেই জন্য ইউনূস সরকারকে দোষারোপ করার জন্য এরকম একটা বৈঠক পরোক্ষভাবে পেছন থেকে ইউনিসেফ আয়োজন করেছে। এবং এই কথা যখন লিখলো, এবং আমি দেখলাম আসিফ নজরুলের মতো লোক সেই লেখা শেয়ার করেছেন তার ফেসবুক পেজে, নিঃসন্দেহে ইউনূস সরকারের সহযোগী হিসেবে তিনি এটা করতেই পারেন। এবং ওই দিনই বা তার পরদিন ইউনিসেফ থেকে বিবৃতি দিয়ে বলা হলো যে বাংলাদেশে এরকম নামের কোন সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নেই, এবং তারা এই গোল টেবিল বৈঠক সম্পর্কে কিছুই জানে না বা তাদের কোনো জানার প্রয়োজনও মনে করে দরকার নাই। এটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন সংগঠন, ভিন্ন প্রতিষ্ঠান তারা করেছে। আবার অনেকে দেখবেন যে ডেইলি স্টারকে দিল্লি স্টার ইত্যাদি নানা রকম গালাগাল করে সেখানে পোস্ট দিচ্ছে ফেসবুকে যে তোমরা এইসব কেন করছো, ইউনিসেফের সমালোচনা করছো, এটা সেটা। অথচ ডেইলি স্টারের একটা হল, সেটা তারা কমার্শিয়ালি ভাড়া দেয়, প্রত্যেক দিনই সেখানে এক বা একাধিক প্রতিষ্ঠান, একাধিক সংগঠন সেখানে নানা রকম আলোচনা করে, অনুষ্ঠান করে, সেমিনার করে, গোলটেবিল করে। এখানে ডেইলি স্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমি বলতে চাচ্ছি যে এই যে আলোচনাটা আমরা আমরা অল্প কয়েকজন ছোট ছোট মানুষ সেখানে বসে কথা বললাম, তার ফলে সবার এমন এমন একটা অস্থিরতা তৈরি হলো যে সবাই এটা নিয়ে প্রচুর কথা বলা শুরু করলো, প্রচুর আলোচনা শুরু হলো, সরকারও বিষয়টাকে সিরিয়াসলি নিল। ইউনিসেফ পরের দিন বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করে তারা বলতে বাধ্য হলো যে আমরা সরকারকে সতর্ক করেছিলাম, তখনকার প্রফেসর ইউনূসের সরকারকে, যে 5 থেকে 6 বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা এই টিকা কেনার কোনো উদ্যোগ নেয়নি। এবং তারা নিজেরা কিনতে চেয়েছে, নিজেরা কিনতে গেলে ইউনিসেফকে অ্যাভয়েড করে সরাসরি ডাইরেক্ট নিজেরা কিনতে গেলে দেখা যায় যে 1 বছরের মতো সময় লাগে। তো এটি তো ইউনূস সরকারের পক্ষে সম্ভব ছিল না, এবং তারা সেই উদ্যোগও নেয়নি। মাঝে গুঞ্জন থেমে গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো হচ্ছে। আবার আবারও সেই গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসতে পারেন। বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন সাহেব, তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে হবে আমরা সবাই জানি, সেখানে সামবডি আসবে সেটিও আমরা জানি। কিন্তু ডক্টর ইউনূসের বিষয়ে যে গুঞ্জনটি মাঝে থেমে গিয়েছিল, আবার সেটি উঠছে। এই যে নানান ধরনের প্রোপাগান্ডা বা কিছু মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছেন, তাদের পিছে নানান ধরনের অপপ্রচার সৃষ্টি করা, এগুলো কি তারই একটা অংশ? বিএনপি দীর্ঘদিন পর, বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, তাদের অনেক নেতৃবৃন্দ আছেন সিনিয়র, তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি কেন বানাতে হবে? বিএনপির কি লোকের অভাব পড়েছে, বা বিএনপি কি তাদের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসছে যে তাদের বিরাট কোনো প্রতিপক্ষ ছিল, বিএনপিকে কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে যে আমাকে তোমরা রাষ্ট্রপতি করে দিবা? সেরকমও তো না। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতিতে, আমি নির্বাচনের আগেও বহুবার বলেছি যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো সেখানে বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ একা মাঠে গোল দেয়। গত ওই যে 14 সাল, 18 সাল বা অন্য কি বলে 23 সালে, আমরা যে 24 সালে যেটা দেখেছি, আবার এবার আওয়ামী লীগ নেই, মানে অনেকটা ফাঁকা মাঠে বিএনপি গোল দিয়েছে। যদিও একটা মেকি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখেছি, যেটা জামাতের সঙ্গে
মানে এখনকার বিরোধী দল জামাত, যদিও বিএনপির আর জামাত একসময় তারা ঐক্যবদ্ধ ছিল, সরকারের অংশ ছিল, আন্দোলনের অংশ ছিল, সবই ওই যে জাতীয় পার্টি যেমন যেমন আওয়ামী লীগের বিরোধী দল, জামাত সেরকম বিএনপির বিরোধী দল, এগুলিকে ওই যে এরশাদের সময় আমরা বলতাম বিরোধী গৃহপালিত বিরোধী দল। তো এরা এরা বাইরে বাইরে ভেতরে যতই ভাব দেখাক যে আসলে তো জামাত কোনো বিরোধী দল না, জামাত একই দল। আবার যদি ওই যে এখন কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায় যে শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, ওই যে মাহফুজ আলম লিখেছে অমুক তমুক, কালকে যদি আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতির মাঠে, যদি তাদের নিষেধাজ্ঞা উঠে যায় বা একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখন আবার দেখবেন যে জামাত, এনসিপি, বিএনপি সব এক হয়ে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে। তো এইসব বাস্তবতায় আমার কাছে যেটি আপনি মূল জায়গায় আসি, যে আমার কাছে মনে হয় না যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য বিএনপিও খুব একটা তৎপর, আমার ব্যক্তিগত আপনি ধারণা। বলেছেন, আপনার হিসাবটা হয়তো একদিক থেকে অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি যে এক নম্বর হচ্ছে আপনি বলেছেন তার ওই তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি আর ফিরে আসবেন না এই ধরনের পদে, ডক্টর ইউনূসের কথা বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে আমরা জানি যে সবসময় তিনি লাইমলাইটে থাকতে চান বা বিশেষ বিশেষ পদে তিনি বসতে চান, তিনি সহজে পদ ছাড়েন না, এই একটি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন বিএনপি তাকে করবে। পাল্টা প্রশ্ন যদি করা হয় যে ডক্টর ইউনূস মার্কিন চুক্তি করে গেল, সেই চুক্তির বীর দর্পে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি। ডক্টর খলিল ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ছিলেন বিশেষ জায়গায়, তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী। আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, মার্কিন নাগরিক, তিনি এসে উড়ে এসে জুড়ে বসলেন, তিনি এখনো বহাল তবিয়াতে আছেন। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে। জ্বালানি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, যেখানে আমাদের জ্বালানি মন্ত্রী ছিলেন না, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল নিজ দায়িত্বে তিনি এগুলো করলেন। নতুন করে সামরিক চুক্তি কথা শোনা যাচ্ছে। অর্থাৎ সবকিছু আইদার ডিপ স্টেট অথবা মার্কিন যে এজেন্ডা গুলো, সেই এজেন্ডা বাস্তবায়নের পথে বিএনপি এগিয়ে চলেছে। আমরা ধারণা করেছিলাম বিএনপি এগুলো থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এগুলো সব বাস্তবায়নের পথে এগোচ্ছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে যদি বিশেষ জায়গা থেকে চাপ প্রয়োগের মাধ্যমে বসানোর কথা বলা হয়, সেটা কি অবাক হওয়ার কিছু থাকবে? আচ্ছা, না, সেরকম ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে দুইটা ইস্যু আমি বলতে চাই আলাদা করে। এক নম্বর ইস্যু হচ্ছে যে বিদ্যমান কাঠামো, যেটি বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং তাকে ওই গণভবনের, না কি বলে, বঙ্গভবনের একজন স্পিচ রাইটার একটা বক্তৃতা লিখে দিবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি অনুমোদন করবেন এবং তারপরে তিনি সেটি এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মতো অথবা পূর্ববর্তী রাষ্ট্রপতিদের মতো তিনি এটা পাঠ করে যাবেন। সেই রকম জায়গায় বোধহয় মানে প্রফেসর ইউনূসের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি বোধহয় ওই রকম একটা পুতুলের মতো রাষ্ট্রপতি হতে রাজি হবেন না নিজেও। তাকে যদি সেরকম ক্ষমতা দেওয়া। জামাত ইসলামী এবং এনসিপি সোকল জুলাই সনদ বাস্তবায়নের জন্য নানান ধরনের চাপ হ্যাঁ, দিচ্ছে। কিন্তু 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 সেই জুলাই সনদ তো বিএনপি বাস্তবায়ন করছে না। সেই জুলাই সনদ বাস্তবায়ন যদি না করে, তাহলে তো প্রফেসর ইউনূস এরকম ঠুটো জগন্নাথ রাষ্ট্রপতি হতে যাবেন বলে আমার কাছে মনে হয় না। এক। দ্বিতীয় হচ্ছে, আপনি মার্কিন চাপের কথা বলছিলেন বা মার্কিন চুক্তি ইত্যাদি বিষয়ে বিএনপি সরকার কোনো ভিন্ন রকম অবস্থান নেয়নি। আমরা জানি যে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাজনীতি বা সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের ভেতরের রাজনীতি যেমন থাকে, দেশের বাইরের রাজনীতিও থাকে। সরকার পরিচালনার ক্ষেত্রে শুধু না, সরকার গঠন, সরকার পতন, সরকার পরিচালনা সবকিছুর ক্ষেত্রেই নানা রকম দেশি বিদেশি মানে নানা রকম চাপ থাকে, নানা রকম কৌশল থাকে, নানা রকম মেকানিজম থাকে। তো সেই ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জায়গা থেকেই কিন্তু প্রফেসর ইউনূস ক্ষমতায় এসছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি তাকে যে উদ্দেশ্যে বসিয়েছেন, সেই উদ্দেশ্য সফল করার জন্যই মার্কিন চুক্তি হয়েছে। এখন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় এসে এতদিন পরে, বিএনপি দীর্ঘকাল পরে, 20 বছর পরে বিএনপি ক্ষমতায় ফিরে এসে হঠাৎ করেই একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, চীনের বিপক্ষে চলে যাবে, সেটা সম্ভব না। তাকেও তো আসলে বাস্তবতা বুঝতে হবে। এটা আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে বিএনপি হুবহু সবকিছু ওই রকম ভাবে মেনে নেবে সেটি না। নিশ্চয়ই তারা পর্যালোচনা করবে, নিশ্চয়ই তারা তাদের মতো করে কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করবে, সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন, যাই বলেন না কেন, মানে এটাকে একটা রিভিউ করার জায়গায় তারা নিয়ে আসবে এবং সেই আলোচনাগুলি বিএনপির ভিতরে আন্ডারনিথ কিন্তু আছে, স্রোতের মানে তলদেশে, পানির উপর থেকে সেটা দেখা যায় না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার জন্য সময় লাগবে।
আর আপাতত যেহেতু তারা দীর্ঘদিন পরে ক্ষমতায় ফিরে এসেছে, এখন তারা তাদের দলকে সংগঠিত করা, দেশের এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা, মব নিয়ন্ত্রণ ইত্যাদি, তারপরে একটা বড় চাপ তাদের উপরে, যে জুলাই সনদের বাস্তবায়ন, তারপরে জুলাইয়ের হত্যাকাণ্ড ইত্যাদির বিচার, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা বলছেন দেশে ফিরবে, সবকিছু মিলিয়ে সরকারের উপরে তো নানা রকম চাপ রয়েছে। সেই চাপ মোকাবেলা করে এখনই সরকার মার্কিন চুক্তি রিভিউ করতে যাবে বলেও আমার কাছে মনে হচ্ছে না। সময় লাগবে, একটা নতুন সরকার, তাকে তো আহ, নাগরিকদের তরফ থেকেও সময় দেওয়ার বিষয় আছে। সময় দেওয়া বলতে বড় বড় পলিসি লেভেলের ক্ষেত্রে সময় দেওয়া, কিন্তু যখন কোনো, ওই যে গতকালকের রামিসার ঘটনার কথা বল, এরকম যখন কোনো অবিচার অন্যায় ঘটবে, সেখানে কোনো সময় দেওয়া যাবে না, সেখানে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে। কিন্তু রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পলিসি বা এরকম আন্তর্জাতিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভেবেচিন্তে সময় নেবে। এইটা অন্তত সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে, আহ, বা দেশের একজন অংশীদার হিসেবে আমি এটা আশা করি যে তারা এগুলো বিশ্লেষণ করবে, রিভিউ করবে বা এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবে। আমি আপনার সঙ্গে একমত। এই প্রশ্নটি করে আমরা শেষ করবো আপনার প্রতিক্রিয়া জেনে বা উত্তরটি নিয়ে। সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন, দীর্ঘ 20 বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে, অবশ্যই তারা নিজেদের স্বার্থ অবশ্যই বিবেচনা করবে। নিশ্চয়ই কাউকে এমন ভাবে আহ রাগ ক্ষোভের জায়গা নিয়ে যাবে না বা প্রতিহিংসার জায়গা নিয়ে যাবে না যাতে ক্ষমতা হারাতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে, দলীয় স্বার্থ তো অবশ্যই দরকার, এবং অবশ্যই ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করে, এটি তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু দলীয় স্বার্থ দেখতে গিয়ে আমার জাতীয় স্বার্থ, আমাদের জাতীয় সার্বভৌমত্ব বিপন্নের পথে যাবে, সেটি কোন রাজনৈতিক দলের আদর্শ হতে পারে? মানে আপনি বলছেন সময় দিতে হয়, সেই সময় দিতে দিতে আমরা দেখলাম বোয়িং চুক্তি করা হলো, জ্বালানি সমঝোতা স্মারক চুক্তি করা হলো, আমরা দেখতে পাচ্ছি যা সামরিক চুক্তির দিকে হয়তো যেতে পারে। এবং যার কারণে আবার প্রতিবেশী কোনো কোনো রাষ্ট্র দেখা যাচ্ছে যাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ছিল, তারা নাখোশ, তাদের ক্ষোভ বাড়ছে, দূরত্ব বাড়ছে বিএনপি সরকারের প্রতি। এবং আবার শুনতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী তারাও কোনো কোনো সামরিক চুক্তি করবে। চীনের সাথে তিস্তা চুক্তির বিষয়ে অনেক দূর অগ্রসর হওয়া হয়েছে, যদিও আমাদের তিস্তা প্রজেক্টটি খুবই দরকার। সব মিলিয়ে কি আসলে দেশের স্বার্থ বাদ দিয়ে দলীয় স্বার্থ বা ক্ষমতাটাকেই বড় করে দেখা হচ্ছে, নাকি নাকি আহ যারা বলেন যে বিশেষ কোনো চুক্তির মাধ্যমে কেউ কেউ ক্ষমতায় থাকার চেষ্টা করেছে বা ক্ষমতায় এসেছে? আচ্ছা, এটা শোনেন, রাজনীতিবিদদের কথাবার্তা তো আসলে আপনার আমার কথার মতো না। হুম, ওনারা, হুম, হুম। আমার সাংবাদিকতা জীবনের একটা অভিজ্ঞতা, এটা আমি মানে আড্ডায়, ঘরোয়া আড্ডায় বিশেষ করে বলি, আজকে আপনাকে বলি যে আমার জানা মতে রাজনীতিবিদরা, আমি তো দীর্ঘকাল টেলিভিশনে কাজ করেছি, সেই 2000 সাল থেকে শুরু করে টেলিভিশন ক্যামেরার সামনে কখনো, জেনারেলি কখনো রাজনীতিবিদরা কোনো সত্যি কথা বলেন না। সেই কথাই বলেন যেই কথা মানুষ শুনতে চায়, বা যেই কথা শুনলে তার নিজের, তার দলের, তার সরকারের বা তার, মানে তার সারাউন্ডিংস এর উপকার হবে। ওনার মনের মধ্যে কি আছে সেটি উনি নিজেই জানেন। ওনার মানে পাশের, ঠিক পাশে বসা মানুষটিও জানেন কিনা সন্দেহ আছে। ফলে রাজনীতিবিদরা যখন বলেন যে আমরা দেশের স্বার্থে এটা করছি, সেটা কতটা দেশের স্বার্থ, না কতটা ওনার নিজের স্বার্থ, বা কতটা ওনার দলের স্বার্থ, সেটি উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে ওনারা প্রকাশ্যে যা বলেন সেটি বেশিরভাগই হচ্ছে লোক দেখানো, এটি আসলে সত্যিকারের কথা না। আর হ্যাঁ, বিএনপি বা আওয়ামী লীগ বা যে কোনো কোনো দল ভিত্তিক বিষয় না, বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে সবাই কম বেশি এই মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রেখে, ভারতকে খুশি রেখে, চীনকে খুশি রেখে, কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানকে খুশি রেখে তাদের রাষ্ট্র পরিচালনা করে এবং করতে হয় বা করেছে অতীতে। আপনি দেখেন শেখ হাসিনার সরকারের আমলে চীন থেকে যখন সাবমেরিন কেনা হলো, সেটি নিয়েও কিন্তু ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল, আমাদের মনে আছে। তো এরা কিন্তু চেষ্টা করে, সব সরকারি চেষ্টা করে যে ভারতকেও খুশি রাখা, চীনকেও খুশি রাখা, এই মার্কিন যুক্তরাষ্ট্রকেও খুশি রাখা, রাশিয়াকেও খুশি রাখা। এবং অনেকে আবার মনে করে যে এই যে সকলকে খুশি রাখতে গিয়ে আসলে কাউকেই খুশি রাখতে পারে না, এটাও আরেকটা। তো ফলে মার্কিন স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, পাকিস্তান, চীন, যারা যারা আছে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে যাদের স্টেক আছে, তাদের সবার স্বার্থ রক্ষা করেই তাকে চলতে হবে। এবং তিনি সবসময় বলবেন যে আমরা আসলে অন্য কারো স্বার্থ রক্ষা করছি না, আমরা শুধুমাত্র আমার দেশের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে তার ওই স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের স্বার্থ রক্ষা পাবে, তার দলের স্বার্থ রক্ষা পাবে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। আপনি যে বলছেন সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে আসলে কাউকে সন্তুষ্ট রাখা যায় না দিন শেষে।
সেক্ষেত্রে কি বিপদে পড়ার সম্ভাবনা আছে? যেমনটা এর আগে আমরা দেখেছি মানে শেখ হাসিনা তিনি শেষ পর্যায়ে এসে চীনকে হাতে রাখার চেষ্টা করলেন, ভারতকে তো সবসময় আম, আহ, একটা আস্থার জায়গায় রাখার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে ভারত মনক্ষুণ্ণ হলো এবং অনেকে বলেন যে অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ, আওয়ামী সরকারের যে করুণ বিদায়টি এটি তার মধ্যে অন্যতম একটি কারণ। সেই ধরনের কোনো বিপদের আশঙ্কা আছে কিনা যে সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে আসলে না ক্রস ফায়ারে এখন, জি না, ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। আমি আমি তো আসলে অতটা বড় বিশেষজ্ঞ না, কিন্তু আমি তো রাজনীতির কি বলবো, একাডেমিক্স ক্লাসরুমের ছাত্র না হলেও রাজনীতির ভেতরের জিনিসগুলি এত বছর ধরে এত কাছের থেকে দেখেছি, রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে দেখেছি, তাদের তৎপরতা দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে শেখ হাসিনা একটা পর্যায়ে এসে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন এবং তিনি মনে করেছেন যে তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। সেই জায়গা থেকে তিনি আসলে একটু একটু ওভার ট্রাম্প খেলছিলেন শেষের দিকে এসে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার ভিতরে এই কনফিডেন্সটা তৈরি হয়েছিল। এটা কিন্তু 2009 সালে তিনি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন বা 14 সালেও এসে এটা ছিল না। এরকম কি বলবো অতিরিক্ত আত্মবিশ্বাসী সিদ্ধান্ত এবং অতিরিক্ত জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আমি বলবো, সেগুলো আমরা লক্ষ্য করেছি ওনার ভিতরে 2018 সালের পর থেকে। তো একটা 10 বছর টানা প্রধানমন্ত্রী থাকার পরে এরকম একটা সিদ্ধান্ত, একটা বা একাধিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করেছেন যেগুলো তার জন্য বিপদের কারণ হয়েছে, তার দলের জন্য ক্ষতির কারণ হয়েছে। তো আমি সেই শেখ হাসিনা সরকারের সমালোচনা করার জন্য না, আমি বলছি যে 10 বছর দীর্ঘ টানা 10 বছর ক্ষমতায় থাকার পরে এসে তিনি সেই রকম সিদ্ধান্ত নিতে পেরেছেন বা সেই রকম খেলার ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতে পেরেছেন। তারেক রহমান তো একেবারেই নবীন রাজনীতিতে, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন ছিলেন। দেশে এসে তার এগুলো সামাল দিতে সময় লাগছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তাকে নানা রকম পরিস্থিতি, মানে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে প্রতিদিন আগাতে হচ্ছে। তিনি অভিজ্ঞতা অর্জন করতে করতেই তার অনেক সময় লাগবে। ফলে তিনি এখনই শেখ হাসিনার মতো এরকম ট্রাম্প ওভার ট্রাম্প খেলতে যাবেন বলে আমার কাছে মনে হয় না। এবং তিনি চেষ্টা করবেন যতটা রয়ে সয়ে, মানে কম এফোর্ট দিয়ে সম্পর্কগুলিকে মেনটেন করা যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরেও তারেক রহমানের উপদেষ্টারা রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে সরকার কি করবে। কিন্তু আমি সাদা চোখে মনে করি যে তারেক রহমান এখন কোনো বিপদ হতে পারে এমন কোনো ঝুঁকি তিনি নেবেন না, সেটি অভ্যন্তরীণ ভাবেও না, আন্তর্জাতিক ভাবেও না। অনেক অনেক ভালো থাকবেন সাংবাদিক জয় মামুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন সে আশা করছি। আল্লাহ হাফিজ।